আজ আমরা ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত রয়েছে, যাদের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়, তাদের সংজ্ঞা আলোচনা করব। মনে করো OX একটা রশ্মি, যেটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে হোক বা ঘড়ির কাঁটার বিপরীতে হোক ঘুরতে পারে। মনে করো OX রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণ ঘুরে OY অবস্থানে এলো। OY রশ্মির ওপর একটা বিন্দু এ নিলাম। এবার এ থেকে OX এর ওপর একটা লম্ব OB এঁকে নাও। একইভাবে OY এর ওপর অপর আরেকটা বিন্দু সি নাও। সি থেকে OX এর ওপরে লম্ব CD আঁকো। OY রশ্মির ওপরে ই বিন্দু নাও। ই থেকে OX রশ্মির ওপরে EF লম্ব আঁকো। OY এর ওপরে জি নাও। জি থেকে OX রশ্মির ওপরে GH লম্ব অঙ্কন করো। এইভাবে OY এর ওপরে অসংখ্য বিন্দু নেওয়া যাবে এবং প্রত্যেকটা বিন্দু থেকে OX এর ওপরে লম্ব আঁকা যাবে। এতে কি হবে? এতে OAB যেমন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এরকম OCD, OEF, OGH এরকম অসংখ্য সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এই সমকোণী ত্রিভুজগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করো। ABO ত্রিভুজ, এর ABO কোণ সমকোণ। একইভাবে CDO সমকোণী ত্রিভুজের CDO সমকোণ। একইভাবে EFO সমকোণ, GHO সমকোণ। AB, CD, EF, GH এই সরল রেখাংশগুলো একই রশ্মি OX এর উপরে লম্ব। তাহলে কি হবে? AB, CD, EF, GH এরা সমান্তরাল হবে, আর এখানে OY তাদের ছেদক। তাহলে OAB কোণ, OCD কোণ আর OEF কোণ, OGH কোণ এরা প্রত্যেকেই সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। এরপর কি আছে? AOB ত্রিভুজের দেখো এই কোণটা থিটা। আবার দেখো COD ত্রিভুজের একটা কোণ রয়েছে থিটা। আবার EOF ত্রিভুজের একটা কোণ থিটা, তাই না? তাহলে এখানে যে ত্রিভুজগুলোর কথা বললাম, OAB ত্রিভুজ, OCD ত্রিভুজ আর OEF ত্রিভুজ আর OGH ত্রিভুজ, এখানে যত ত্রিভুজ পাওয়া যাবে সবাই সদৃশকোণী হবে। সদৃশ কোণ সংক্রান্ত যে থ্যালেসের উপপাদ্য রয়েছে, সেটাই ত্রিকোণমিতিক অনুপাত সংজ্ঞায়িত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে থ্যালেসের উপপাদ্য কি? থ্যালেস বলেছেন যে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হবে। OAB ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে AB, আর সমকোণের বিপরীত বাহু অর্থাৎ OA হবে অতিভুজ, আর অতিভুজ আর লম্ব ছাড়া যে বাহুটি পড়ে থাকবে সেটাই হবে ভূমি। OAB আর OCD এরা সদৃশকোণী প্রথমে ধরে নাও, এরা সদৃশকোণী। তাহলে কি হবে? এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হবে, অর্থাৎ OABর আর OCDর লম্বের অনুপাত, এদের ভূমির অনুপাত আর এদের অতিভুজের অনুপাত, এই তিনটে অনুপাত সমান হবে। এখান থেকে AB/CD সমান OA/OC নিয়ে নাও। এবার এটাকে একটু চেঞ্জ করো। OA কে বাম দিকে নিয়ে চলে আসো আর CD কে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে OA মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে ABর সঙ্গে ভাগ হয়ে যাবে, আর CD ভাগ আছে, গুণ হয়ে যাবে। তাহলে জাস্ট একান্তর প্রক্রিয়ায় যেটা হয় সেটাই হবে, OA আর CD ইন্টারচেঞ্জ হয়ে যাবে। OAB ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত কি হয়েছে? OCD ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত সমান হয়েছে। এইভাবে আমরা এখানে দুটো সদৃশকোণী ত্রিভুজ কনসিডার করেছিলাম। যদি সমস্ত সদৃশকোণী ত্রিভুজ যদি কনসিডার করতাম, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই একই রেজাল্ট পাওয়া যাবে, কি লম্ব আর অতিভুজের অনুপাত সমান হবে প্রত্যেকেরই। এই রকম যদি থিটাকে নির্দিষ্ট রেখে দিই, তাহলে এখানে অসংখ্য সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে, প্রত্যেকেরই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত এইভাবে সমান হবে। আর এই অনুপাতগুলোকেই সাইন অফ থিটা বলে ডিফাইন করা হয়, আর একে সংক্ষেপে লেখা হয় SIN পাশে থিটা বলে। এটা একটা নোটেশন মাত্র। সাইনের সঙ্গে থিটার মাল্টিপ্লিকেশন আছে এমনটা কিন্তু নয়। তাহলে সাইন থিটা কি হলো? থিটার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা ত্রিকোণমিতিক অনুপাত একটা। পরের অনুপাত দেখো, কোসাইন অফ থিটা। একইভাবে ডিফাইন করা হয়েছে, এটা হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটাকে লেখা হবে কোসাইন অফ থিটা। তো এখান থেকে COS তিনটে লেটার নিয়ে নেবে, তারপরে থিটা লিখবে, কস থিটা।
কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এরপর ট্যানজেন্ট অফ থিটা, এটাকে সংক্ষেপে কীভাবে লেখা হবে, ট্যান থিটা। ট্যানজেন্ট থেকে টিএএন নেবে, তারপরে থিটা, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু ডিফাইন করেছে লম্ব বাই ভূমি, কো ট্যানজেন্ট অফ থিটা। তাহলে এখানে সংক্ষেপে কি লেখা হবে, সিওটি কট থিটা, কট থিটা। আর এটাকে কি করে ডিফাইন করা হবে, এটা ট্যান থিটার অনন্যক হিসাবে। তার মানে কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি লম্ব ডিভাইডেড বাই ভূমি হয়, তাহলে কট থিটা কী হবে, লম্ব বাই ভূমির অনন্যক, মানে ভূমি বাই লম্ব। তাহলে কি পেলাম, কট থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা, মানে ভূমি বাই লম্ব। সেকেন্ড অফ থিটা, একে সংক্ষেপে লিখবে সেক থিটা। আর সেক থিটা মানে কস থিটার অনন্য, মানে 1 বাই কস থিটা। কস থিটা কী ছিল, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, কো সেকেন্ড অফ থিটা। এখানে যদি তুমি প্রথম 3টে লেটার নাও, তাহলে তো কস থিটাই তো হবে। তাহলে আগে যেটা কস থিটা বলে ডিফাইন করে দেওয়া হয়েছে, এই জন্য এখান থেকে 3টে না নিয়ে 5টা নিয়ে নাও। কোসেক থিটা, একে কোসেক থিটা বলে লেখো। কোসেক থিটা কী হবে, সাইন থিটার অনন্যক, 1 বাই সাইন থিটা। সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হয়ে যাবে লম্ব বাই অতিভুজের অনন্যক, মানে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত লক্ষ্য করলাম। এগুলো আরেকবার দেখে নাও। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ হবে, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, মানে ভূমি বাই লম্ব, সেক থিটা মানে 1 বাই কস থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা মানে সাইন থিটার অনন্যক হবে কত, অতিভুজ বাই লম্ব। ত্রিকোণমিতির এই 6টা অনুপাত ডিফাইন করার জন্য থ্যালেসের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যালেসের উপপাদ্য না থাকলে এইভাবে এই অনুপাতগুলোকে ডিফাইন করা সম্ভব হতো না। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কট থিটা ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা প্রুফ করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, যার বি কোণ সমকোণ আর সি কোণটাকে ধরে নাও থিটা বলে। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব কে হবে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব হবে, মানে এবি লম্ব হবে। সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। অতিভুজ আর লম্ব এই দুটো হয়ে যাওয়ার পর বাকি যে বাহু পড়ে থাকবে, অর্থাৎ এখানে বিসি রয়েছে, তাহলে বিসি হয়ে যাবে ভূমি। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হলো। সূক্ষ্মকোণ যে থিটা কনসিডার করা হয়েছে, থিটার সাপেক্ষে লম্ব হবে থিটার বিপরীত বাহু এবি, তাহলে থিটার সাপেক্ষে ভূমি কে হবে, লম্ব আর অতিভুজ বাদ দিয়ে দিলে যেটি পড়ে থাকবে বিসি, সেই হয়ে যাবে ভূমি। এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কি এবি আর ভূমি বিসি, তাহলে লিখে দাও ইকুয়ালস টু এবি বাই বিসি। এবার এবি মানে লম্ব, এই লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করা যায় তাহলে সাইন থিটা হবে। বিসি তো ভূমি, ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করা যায় তাহলে বিসি বাই অতিভুজ কত, এসি, তাহলে সেটা কস থিটা হবে। তাহলে এই জন্য এবি বাই বিসি এই ফ্র্যাকশানকে অতিভুজ এসি দিয়ে ভাগ করে দাও, তাহলে ব্যালেন্সও থাকলো। তাহলে এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ হবে সাইন থিটা, আর বিসি ডিভাইডেড বাই এসি ভূমি বাই অতিভুজ হবে কস থিটা। তাহলে পাওয়া গেল ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। একই রকম কট থিটা, কট থিটা ইকুয়ালস টু কী হবে, ভূমি বাই লম্ব, তার মানে বিসি বাই এবি। লব আর হরকে অতিভুজ এসি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে, বিসি বাই এসি ইকুয়ালস টু এবি বাই এসি। এর মানে বিসি বাই এসি, বিসি বাই এসি কী হয়েছে, কস থিটা। এখানে দেখেছো না, বিসি বাই এসি ইকুয়ালস টু কস থিটা, আর এবি বাই এসি কি, সাইন থিটা। তাহলে আমরা পেলাম ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। প্রথম এক্সাম্পল দেখো, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি যদি 90 ডিগ্রি হয়, বিসি যদি 21 একক হয়, আর এবি যদি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এদের মান বের করতে হবে। তাহলে তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকে নিতে হবে।
যার সি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। বিসি কত, 21 একক, তাহলে বিসি 21 একক লিখে দাও। আর এবি 29 একক, 29 একক লেখা হলো। এরপর দেখো তোমাকে তো সাইন এ বের করতে হবে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কে হবে, ভূমি কে হবে বের করতে হবে। পরে সাইন বি কস বি বের করতে হবে, বি কোণের সাপেক্ষে লম্ব কে হবে, ভূমি কে হবে জানতে হবে। প্রথমে এসিকে বের করে নিতে হবে, তাই না। পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি কত হবে, এখানে অতিভুজ তো এবি, তাহলে এসি হবে স্কোয়ার রুট এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে এবির মান আর বিসির মান বসিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 20 একক, তার মানে সি এ 20 একক ছবিতে বসিয়ে দাও। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের 3টে বাহুই জানা হয়ে গেল, দুটো দেওয়া ছিল, একটা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বের করে নিলাম। সাইন এ তোমাকে বের করতে হবে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কে হবে, এ কোণের বিপরীত বাহু। এরপর সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু সি কোণ সমকোণ, তার বিপরীত বাহু এবি, সেটা অতিভুজ হয়ে গেল। লম্ব হবে এ কোণের বিপরীত বাহু বিসি, এ কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি, তাহলে লম্ব আর অতিভুজ হয়ে যাওয়ার পর বাকি যে বাহু পড়ে থাকবে সেই হয়ে যাবে এ কোণের সাপেক্ষে ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্বকে ভূমিকে জানা হয়ে গেল, আর অতিভুজ তো ফিক্সড, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, শুধু লম্ব আর ভূমি চেঞ্জ হবে, সূক্ষ্মকোণের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইন এ কী হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব ছিল বিসি আর অতিভুজ এবি, তাহলে বিসি বাই এবি। এবার বিসি আর এবির মান বসিয়ে দাও, এখানে 21 একক ডিভাইডেড বাই 29 একক, দুটো একক ক্যান্সেল হয়ে যাবে কারণ রেশিও ইউনিট লেস হয়। তাহলে এখানে ত্রিকোণমিতিক রেশিওর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, এককহীন হবে। এরপর কস এ বের করো, কস এ ইকুয়ালস টু কী হবে, ভূমি বাই অতিভুজ, সি এ বাই এবি, 20 একক ভূমি আর 29 একক অতিভুজ, তাহলে 20/29। এরপর সাইন বি বের করতে হবে, তাহলে বি কোণের সাপেক্ষে লম্বকে ভূমিকে বের করতে হবে, অতিভুজ তো ফিক্সড হয়ে আছে, সি কোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়ে আছে, তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব হবে বি কোণের বিপরীত বাহু অর্থাৎ সি এ লম্ব হয়ে গেল। তাহলে অতিভুজ আর লম্ব বাদ দিয়ে বাকি যে বাহুটি পড়ে থাকবে বিসি, সেই হয়ে যাবে বি কোণের সাপেক্ষে ভূমি। তাহলে লম্ব ভূমি অতিভুজ জানা হয়ে গেল। এরপর কোন অনুপাত বের করা যাবে, সাইন বি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে সি এ আর অতিভুজ এবি, মান বসিয়ে দাও হলো। এরপর কস বি ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি, অতিভুজ এবি, বিসি বাই এবি, 21/29। সেকেন্ড এক্সাম্পল দেখো, কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা আর সেক থিটার মান বের করতে হবে। এরপর দেখাতে হবে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। ওই ট্যান থিটা আর সেক থিটার যে মান বেরোবে সেটার হেল্প নিয়ে দেখাতে হবে। এখানে ট্যান স্কোয়ার থিটা কি, ট্যান স্কোয়ার থিটা আসলে ট্যান থিটার হোল স্কোয়ার। এটাকে ত্রিকোণমিতিতে একে সংক্ষেপে এইভাবে লেখা হয়, ট্যান থিটার হোল স্কোয়ার। লিখতে কেমন লাগছে না, আর ট্যান স্কোয়ার থিটার লেখাটা কত সুন্দর। তাহলে ট্যান থিটার হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। একই রকমভাবে সেক থিটার হোল স্কোয়ার সেক স্কোয়ার থিটা। যদি ট্যান কিউব থিটা থাকতো তাহলে সেটা ট্যান থিটার হোল কিউব হতো। যদি সাইন টু দি পাওয়ার 7 থিটা হতো তাহলে সাইন থিটার হোল টু দি পাওয়ার 7 হতো, এরকম নোটেশন। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার বি কোণ সমকোণ, এসি বি কোণকে ধরে নাও থিটা। এটা লিখে নাও, কট থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে। কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে এই এবিসি ত্রিভুজের ভূমি কে হবে, লম্ব কে হবে, এগুলো জানতে হবে। তাহলে বি কোণের বিপরীত বাহু এসি হবে অতিভুজ,
থিটার সাপেক্ষে লম্ব কে হবে, থিটার বিপরীত বাহু এবি, আর লম্ব আর অতিভুজ নিয়ে নেওয়ার পর যেটা পড়ে থাকবে বিসি, সেই হবে থিটা কোণের সাপেক্ষে ভূমি। কট থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে। কট থিটা মানে ভূমি বাই লম্ব, তার মানে কট থিটার জায়গায় বসাবে বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি ইকুয়ালস টু 2কে অ্যারেঞ্জ করা হয়েছে 2/1 বলে, কারণ আমি বিসি আর এবির অনুপাত পেতে চাই। তাহলে কি পাওয়া যাবে, বিসি ইজ টু এবি ইকুয়ালস টু 2:1, কারণ বিসিকে ধরে নেব আর এবিকে ধরে নেব। তাহলে বিসি ইকুয়ালস টু 2k একক আর এবি ইকুয়ালস টু k একক হবে। কে এখানে পজিটিভ হতে হবে। তাহলে বিসিকে ধরে নাও 2k একক আর এবি k একক। কে পজিটিভ হতে হবে। কে যদি 0 হয়ে যায় তাহলে বিসিও 0 হয়ে যাবে আর এবিও 0 হয়ে যাবে। কে যদি মনে করো তুমি নেগেটিভ ধরবে তাহলে বিসিও নেগেটিভ হয়ে যাবে, এবিও নেগেটিভ হয়ে যাবে, যেগুলো সম্ভব নয়, তাই না? বিসি আর এবি এরা সরল রেখাংশ, এদের দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না বা 0 হতে পারে না। এখানে এই ছবিতে 0 হবে না, তাহলে কে গ্রেটার দেন 0 হবে। তাহলে এগুলো ছবিতে লিখে নাও। এরপর তোমাকে এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, কারণ সেক থিটা বের করতে গেলে তো অতিভুজ লাগবে। পিথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করো। পিথাগোরাসের থিওরি অনুযায়ী এসি ইকুয়ালস টু স্কোয়ার রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এবি আর বিসির মান বসিয়ে দাও। এবি স্কোয়ারের জায়গায় বসবে কে স্কোয়ার আর বিসি স্কোয়ারের জায়গায় বসবে 2k হোল স্কোয়ার অর্থাৎ 4k স্কোয়ার, এরকম। এবার তাহলে স্কোয়ার রুটের ভেতরে কি হলো, 5k স্কোয়ার, তার মানে √5k একক হয়ে গেল। এরপর ট্যান থিটা বের করো। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি। এবির মান কে, বিসির মান 2k, তার মানে হাফ, কে ক্যান্সেল হয়ে গেল। সেক থিটা, সেক থিটা কী হবে, কস থিটার অনন্যক। কস থিটা কী ছিল, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। এসির জায়গায় বসাও √5k, বিসির জায়গায় বসাও 2k, এইরকম। কে ক্যান্সেল হবে, দেখো এখানে কে 0 নয় তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, √5/2। তাহলে ফার্স্ট পার্টের অ্যান্সার হয়ে গেল। এরপর তোমাকে এই রেজাল্টগুলো দিয়ে ভেরিফাই করতে বলেছে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 + tan স্কোয়ার থিটা তুলে নাও। ট্যান থিটার ভ্যালু বেরিয়েছে হাফ, তাহলে tan স্কোয়ার থিটা কত হবে, হাফের হোল স্কোয়ার, তার মানে 1/4, তার মানে 1 + 1/4 যোগ করে নাও, কত হবে 4 + 1/4 ইকুয়ালস টু 5/4। 5/4কে হোল স্কোয়ার ফর্মে লিখতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইড আছে কি sec থিটার হোল স্কোয়ার। তাহলে একে লেখা হবে √5/2 এর হোল স্কোয়ার, আর এটা মানেই তো sec থিটার হোল স্কোয়ার, তার মানে sec স্কোয়ার থিটা এই ফর্মে লিখবে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। m cot থিটা ইকুয়ালস টু n হলে প্রমাণ করো যে m sin থিটা মাইনাস n cos থিটা ডিভাইডেড বাই m sin থিটা প্লাস n cos থিটা ইকুয়ালস টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস n স্কোয়ার। রেজাল্টটা দেখে বোঝা যাচ্ছে না, এটা একটা যোগভাগের মতো করা আছে। m sin থিটা বাই n cos থিটা ইকুয়ালস টু m স্কোয়ার বাই n স্কোয়ার, এরকম রিলেশন থেকে যোগভাগ করলে এই রেজাল্টটা চলে আসে। তাহলে m sin থিটা বাই n cos থিটা ইকুয়ালস টু m স্কোয়ার বাই n স্কোয়ার, এটা আগে নিয়ে আসতে হবে ফার্স্ট, তারপরে যোগভাগ করবে, এই রেজাল্টটা চলে আসবে। তাহলে প্রথমেই যে রেজাল্ট দেওয়া আছে m cot থিটা ইকুয়ালস টু n, এটা তুলে নাও। তাহলে cot থিটা ইকুয়ালস টু কত হবে, n/m। cot থিটা মানে তো ট্যান থিটার অনন্যক, cot থিটার জায়গায় লিখতে হবে 1/tan থিটা। উভয় পক্ষে অনন্যক নিয়ে নাও, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু m/n হয়ে যাবে। ট্যান থিটা মানে তোমরা একটু আগেই দেখলে যে সাইন থিটা বাই cos থিটা, লিখে দাও। দরকার তো আমার m sin থিটা বাই n cos থিটা, উভয় পক্ষকে m দিয়ে গুণ করো আর উভয় পক্ষকে n দিয়ে ভাগ করো, তাহলে ব্যালেন্স থাকবে। তাহলে কি হবে, m sin থিটা ইকুয়ালস টু, এটা m এর সঙ্গে m এর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে m স্কোয়ার, আর এখানে n cos থিটা ইকুয়ালস টু n স্কোয়ার হয়ে যাবে, ঠিক এইরকম। এরপর যোগভাগ করে নাও, যোগভাগ করা হলো, পাশে লিখে দাও যোগভাগ প্রক্রিয়া দ্বারা, কিন্তু তাও রেজাল্ট এলো না। তাহলে কি করতে হবে, ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। বাম পাশের অনন্যক সমান ডান পাশের অনন্যক, এরকম। XYZ ত্রিভুজে
অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি, এক্স ওয়াই ইকুয়ালস টু 2√3 একক, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্সের ভ্যালু বের করতে হবে। প্রথমে ছবি আঁকো, এক্স ওয়াই জেড ত্রিভুজ আঁকো যেটা সমকোণী ত্রিভুজ হবে আর এর ওয়াই কোণ 90 ডিগ্রি হবে। এরপর এক্স ওয়াই এই বাহু 2√3 একক, এটা লিখে দাও। এক্স কোণের সাপেক্ষে লম্ব কে হবে, ভূমি কে হবে জানতে হবে, কারণ সেক এক্স মাইনাস ট্যান এক্স বের করতে দিয়েছে। তাহলে অতিভুজ তোমার কে হবে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়ে গেল, তার মানে অতিভুজ এখানে এক্স জেড। এক্স সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব কে হবে, তার বিপরীত বাহু ওয়াই জেড। লম্ব আর অতিভুজ নিয়ে নেওয়ার পর যেটা বাকি থাকবে এক্স ওয়াই এখানে, সেটাই হবে এক্স সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি। তাহলে জানা হয়ে গেল লম্বকে, ভূমিকে, অতিভুজকে। এবার কোণানুপাতগুলো বের করে নিতে পারবো। সেক এক্স মাইনাস ট্যান এক্স, সেক এক্স মানে কী হবে, কস এক্সের অনন্যক। সেক এক্স মানে 1/cos x, cos x মানে কী ছিল, ভূমি বাই অতিভুজ, তার মানে এটা উল্টো হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। তার মানে সেক এক্সের জায়গায় লিখবে অতিভুজ বাই ভূমি, মানে এক্স জেড বাই এক্স ওয়াই। আর ট্যান এক্স তো জানাই আছে, লম্ব বাই ভূমি, লম্বকে ওয়াই জেড আর ভূমি এক্স ওয়াই, বসানো হয়ে গেল। এরপর দেখো দুটোরই হর একই হয়ে গেছে, সহজেই বিয়োগ করা যাবে, বিয়োগ করে নাও। এরপর দেখো এই রেজাল্টটা দেওয়া আছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড দেওয়া আছে, দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 একক। তাহলে উপরে বসে যাবে 2, আর এক্স ওয়াইয়ের ভ্যালুও দেওয়া আছে 2√3, দুটো বসিয়ে দাও, 2 ক্যান্সেল হয়ে যাবে, 1/√3 অ্যান্সার।